আজ 5ই এপ্রিল, শুক্রবার। রাত এখন 12:30। ঘণ্টা দেড়েক আগে আমরা মির্জাপুরের মিশ্র ভবনে এসে পৌঁছেছি। আমরা মানে ভাদুড়ি মশাই, সদানন্দবাবু আর আমি। ট্রেন জার্নিটা মোটেই আরামদায়ক হয়নি, অথচ এই ট্রেনে না এসে কোনো উপায়ও ছিল না। ভাদুড়ি মশাই গতকাল সকালে রঘুনন্দনের ফোন পান। রঘুনন্দন তাকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব তাঁর মির্জাপুরে যাওয়া দরকার। ইতিমধ্যে নতুন কিছু ঘটেছে কিনা জিজ্ঞেস করায় সে বলে ওখানে পৌঁছলেই তিনি সব জানতে পারবেন। রঘুনন্দনের সঙ্গে কথা শেষ হবার পরেই ভাদুড়ি মশাই আমাকে ফোন করে সব জানিয়ে বলেন কলকাতার কাজ শেষ হয়েছে, কিন্তু একটা দিনও রেস্ট পাবার উপায় নেই। আজই মির্জাপুরে রওনা হতে পারলে ভালো হয়। যেতে যে হবে তা অবশ্য আমার জানাই ছিল, তবে এত শর্ট নোটিশে যেতে হবে তা ভাবিনি। বিস্তর দৌড়ঝাঁপ করে আর একে তাকে ধরেও কোনো ভদ্রগোছের গাড়ির রিজার্ভেশন পাওয়া গেল না। শেষ পর্যন্ত ফার্স্ট ক্লাসের 3টে বার্থ মিলল মোগলসরাই এক্সপ্রেসে। রাত্রিরের গাড়ি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। কাল সেই গাড়ি ধরে আজ বিকেলে আমরা মোগলসরাই জংশনে পৌঁছই। এমন লক্কর গাড়ি বোধহয় আর 2টি হয় না। চেকিংয়ের বালায় না থাকায় পথে যে দুর্ভোগ গেছে সে আর কহতব্য নয়। সদানন্দবাবু নাক কান মলে প্রতিজ্ঞা করেছেন যে আর কখনো তিনি বিশুদ্ধবারে কোথাও রওনা হবেন না, মরে গেলেও না। মোগলসরাই থেকে ট্যাক্সি নিয়ে যখন মির্জাপুরে পৌঁছই, শহরটা তখন বলতে গেলে ঘুমোচ্ছিল। রাস্তায় লোকজন নেই, দোকানপাটও অনেক আগেই বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত এক টাঙাওয়ালাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করতে হয় যে মিশ্রদের বাড়িতে যেতে হলে কোন পথ দিয়ে যাব। তবে শ্যামনন্দন মিশ্র দেখলুম এখানে খুবই পরিচিত মানুষ। নাম বলতেই টাঙ্গাওয়ালা তাকে চিনতে পারল। বাড়ি খুঁজে পেতে তাই আর কোনো অসুবিধা হয়নি। 11টা নাগাদ আমরা মিশ্র ভবনে পৌঁছই। অত রাতেও রঘুনন্দন যে জেগেই ছিল তাতে আমরা অবাক হইনি। তার কারণ কোন ট্রেনে আমরা মোগলসরায়ে পৌঁছচ্ছি আর সেখান থেকে কিভাবে আমরা মির্জাপুরে যাব, কলকাতা থেকে রওনা হবার ঘণ্টা 2 আগেই ভাদুড়ি মশাই এসটিডি করে তাকে সব জানিয়ে রেখেছিলেন। এত তাড়াতাড়ি আমাদের আসতে বলা হলো কেন? রঘুনন্দনকে সে কথা জিজ্ঞেস করতে সে বলল পরশু অর্থাৎ বুধবার রাত্রিরেও তাদের বাড়িতে ফের চুরির একটা অ্যাটেম্প্ট হয়েছিল। ফলে কাল সকালেই দাদু আমাকে বলেন যে আর দেরি করা ঠিক হবে না, এখনই মিস্টার ভাদুড়িকে ফোন করে ওকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলে দাও। ওরই কথায় আমি আপনাকে ফোন করেছিল। উনি এখনো জেগে আছেন? উনি তো এখন এই বাড়িতেই নেই। তার মানে উনি তাহলে কোথায় আছেন? নার্সিংহোমে। কেন, কি হয়েছে? কাল বিকেলে যখন আপনাকে ফোন করি তখনও তো আপনি কিছু বলেননি। এর মধ্যে তাহলে কি হলো? আপনার যখন ফোন পায় তখনও উনি ভালোই ছিলেন। পরে রাত 10টা নাগাদ বলেন যে ওর শরীরে একটা অস্বস্তি হচ্ছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকি। ডাক্তার চতুর্বেদী এখানকারই লোক, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, একই পাড়ায় থাকি। ফোন পেয়েই তিনি চলে আসেন। এসে দাদুকে পরীক্ষা করে বলেন ব্লাড প্রেশার খুবই বেশি, একটা ওষুধ দিয়ে যাচ্ছি, এটা খেলেই প্রেশার নেমে যাবে, তবে ইমিডিয়েটলি নার্সিংহোমে ট্রান্সফার করা দরকার। তাই করি। ডক্টর চতুর্বেদেরই নার্সিংহোম, দাদু এখন সেখানেই আছেন। এ তো কালকের খবর, আজকের খবর কি? ভালো নয়। আসলে নার্সিংহোমে নিয়ে যাবার খানিক বাদেই উনি অজ্ঞান হয়ে যান, সেরিব্রাল অ্যাটাক। জ্ঞান অবশ্য মিনিট 15-20 মধ্যেই ফিরে এসেছিল, তবে শরীরের ডান দিকটা অসাড় হয়ে গেছে। জিভ জড়িয়ে যাচ্ছে বলে কথাও ভালো বলতে পারছেন না। আজ ওকে কখন দেখতে গিয়েছিলেন? সারাদিন তো ওখানেই ছিলুম।
একটু আগে ফিরেছি। দাদুর সঙ্গে দেখা হয়নি, উনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন। শুধু ডাক্তারবাবুর সঙ্গেই কথা হলো। তিনি বলছেন ক্রাইসিস কেটে গেছে, প্রাণের ভয় নেই, তবে অবস্থা আরেকটু স্টেবিলাইজ না করা পর্যন্ত নার্সিংহোমেই থাকতে হবে। খুব শিগগির ওকে বাড়িতে পাঠানো যাবে না। শুনে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, পরশু রাত্রিরে তো ফের আপনাদের বাড়িতে চুরির একটা অ্যাটেম্প্ট হয়েছিল, তাই নিয়ে কি খুব আপসেট হয়ে পড়েছিলেন উনি? রঘুনন্দন বলল, দাদু খুবই ঠান্ডা স্বভাবের মানুষ। আমরা অন্তত কখনো কোনো ব্যাপারে ওকে উত্তেজিত বা আপসেট হতে দেখিনি। হয়তো ভিতরে ভিতরে উত্তেজিত হতেন, কিন্তু সেটা হলেও বাইরে কখনো প্রকাশ পেত না। বরং আমাদের কখনো উত্তেজিত হতে দেখলে বলতেন, ডোন্ট গেট সো রাফলড, টেক ইট ইজি। কাল সকালেও তাই বলেছিলেন। আমি তো থানায় গিয়ে ডায়েরি করতে চেয়েছিলাম, তাতে আগের বারের মতো এবারেও আমাকে বাধা দিয়ে বললেন, থানায় গিয়ে কিছু হবে না, এটা পুলিশের কাজ নয়, বরং মিস্টার ভাদুরীকে ফোন করে আমার নাম করে বলো যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন এখানে চলে আসেন। কিন্তু এ তো সকালের কথা, তারপরেও ওর কাজকর্মে কি কথাবার্তায় অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি? মানে সারাটা দিন তো কাল বাড়িতেই ছিলেন উনি, তখনও কিছু চোখে পড়েনি আপনার? না, কিচ্ছু না। তবে সারাটা দিন যে উনি বাড়িতেই ছিলেন তাও নয়, দুবার বাড়ি থেকে বেরিয়েছিলেন, যেমন রোজই বেরোন, একবার ব্রেকফাস্টের পর আর একবার লাঞ্চের পর। খাওয়া দাওয়ার ব্যাপারে কি কিছু অনিয়ম হয়েছিল? না, তাও হয়নি। যেমন সব ব্যাপারে তেমনি খাওয়ার ব্যাপারেও তো উনি ঘড়ি ধরে চলেন, খানও যৎ সামান্য। ভোরবেলায় হালকা 1 কাপ চা আর একটা বিস্কুট, 8:30টায় দুধ, কর্নফ্লেক্স আর একটা কলা, দুপুরে কাঁটায় কাঁটায় 1টার সময় একটা চাপাটি, 2 চামচ ডাল আর ভিন্ডি, কুদরি কি ওই রকমের কোনো একটা সবজি সেদ্ধ, তাও খুবই অল্প পরিমাণে। বিকেলে ফের 1 কাপ হালকা চা, আর রাত্রিরে চিকেন স্টুর সঙ্গে খুব কড়া করে সেঁকা 1 স্লাইস টোস্ট। ব্যাস, এই হচ্ছে ওর খাওয়া। কালও তো এই খেয়েছিলেন। ওর রোজগার রুটিনটা কিরকম? সেও একেবারে ঘড়ি ধরা। ভোরবেলায় বেডটি খেয়ে সামনের লনে এই ধরুন আধ ঘন্টার মতো পায়চারি করেন, তারপর স্নান সেরে নেন, ব্রেকফাস্ট করে চলে যান মিউজিয়ামে, সেখান থেকে দুপুরে বাড়িতে ফিরে লাঞ্চ, তারপর ঘড়ি ধরে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে ফের মিউজিয়ামে চলে যান, ফিরে আসেন 5:30 নাগাদ। চা খান, আবার কিছুক্ষণ পায়চারি করেন, তারপর একতলা লাইব্রেরি রুমে ঢুকে পড়াশুনো করেন। সেদিনকার চিঠিপত্রে জবাব লেখেন। সেসব সেরে দোতলায় আসেন রাত 9টা নাগাদ। রাত্রিরের খাওয়া সেরে নিয়ে দোতলার বারান্দাতেই ফের কিছুক্ষণ পায়চারি করেন, আমাদের সঙ্গে 2-1টা কথা বলেন, তারপর ঠিক 10টা বাজতেই বেডরুমে ঢুকে যান। এ একেবারে ফিক্স রুটিন, অন্তত গত 10-12 বছরে এর কোনো ব্যতিক্রম ঘটতে আমরা দেখিনি। ভাদুরী মশাই চুপ করে সব শুনে যাচ্ছিলেন। রঘুনন্দনের কথা শেষ হতে বললেন, আপনাদের মিউজিয়াম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রবিবারেও খোলা থাকে? না, ওই রবিবারই ছুটির দিন। দাদু সেদিন আর বাড়ি থেকে বেরোন না। যে সময়টা মিউজিয়ামে গিয়ে বসতেন সেটা লাইব্রেরি রুমে বসে পড়াশুনো করে কাটিয়ে দেন। কথা বলতে বলতে রঘুনন্দন 2 হাই তুলেছিল, সেটা নিশ্চয়ই ভাদুরী মশায়ের নজর এড়ায়নি। সামান্য হেসে বললেন, হ্যাঁ ঠিক আছে, আর আপনাকে জাগিয়ে রাখবো না। রঘুনন্দন বলল, আপনারাও শুয়ে পড়ুন, একে ট্রেন জার্নি, তাই মোগলসরাই থেকে এতটা পথ ট্যাক্সি ঝাঁকুনি খেতে খেতে এসেছেন, ধকল আপনাদেরও নেহাত কম যায়নি। বারান্দায় বসে কথা হচ্ছিল, সেখান থেকে উঠে আমরা শোবার ঘরে চলে এলুম। শুনেছি এই বাড়িরই কম্পাউন্ডের মধ্যে এদের একটা আলাদা গেস্ট হাউস আছে,
সেটা এখনো দেখিনি। আপাতত এই দোতলাতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। দোতলায় পাশাপাশি 3টি বেডরুম। একটা ঘরে সস্ত্রীক রঘুনন্দন থাকে, আর একটা ঘরে প্রফেসর শ্যামনন্দন মিশ্র। তৃতীয় ঘরটা খালিই পড়ে থাকে। পরিবারের লোকসংখ্যা বৃদ্ধি পেলে ওটা কাজে লাগবে। রঘুনন্দনের স্ত্রীও অবশ্য এখন মির্জাপুরে নেই, দিন কয়েকের জন্য লখনৌয়ে তার পিত্রালয়ে গেছে। তবে তার দাদা শ্বশুরের অসুখের খবর যখন পেয়েছে তখন কালকের মধ্যেই এসে পড়বে হয়তো। প্রফেসর নিজেও রয়েছেন নার্সিংহোমে, ফলে পাশাপাশি 2টো ঘর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। একটায় আছেন ভাদুরী মশাই, আর একটায় আমি ও সদানন্দ বাবু। মিনিট 5 আগেও সদানন্দ বাবুর সঙ্গে কথা হচ্ছিল, কিন্তু কথা বলতে বলতেই যে তিনি ঘুমিয়ে পড়েছেন সেটা তার মৃদুমন্দ নাক ডাকার শব্দ থেকেই বুঝতে পারছি। নতুন কোনো জায়গায় এলে প্রথম রাত্রিটা আমার একটু অস্বস্তিতেই কাটে। ঘুম হতে চায় না, আজও ঘুম আসছে না। মোগলসরাই জাংশনে নেমে বাইরে গিয়ে ট্যাক্সি ধরবার আগে স্টেশনের হুইলারের স্টল থেকে একটা থ্রিলার কিনে এনেছিল, আরভিং ওয়ালেসের দ্য সেকেন্ড লেডি। ব্লার্ব পড়ে মনে হয়েছিল রগরগে স্পাই স্টোরি। পাছে সদানন্দবাবুর ঘুমের ব্যাঘাত ঘটে, তাই বেড ল্যাম্প জেলে সেটা পড়তে শুরু করল। কিন্তু হয়তো মনটা একটু বিক্ষিপ্ত ছিল বলেই পৃষ্ঠা 2 পড়বার পরে আর মন বসানো গেল না। তাই সুইচ অফ করে দিয়ে চুপচাপ এখন ভাবছি যে কাজকর্ম ফেলে রেখে হুট করে এখানে চলে এলুম কেন। এদের সমস্যাটা যে ঠিক কি সেটাও ভালো করে বোঝা গেল না। ভাদুরী মশাইয়ের কাছে কি চান এরা? কেন বারবার এদের বাড়িতে চোর এসে হানা দিচ্ছে? সেইটে বোঝাই কি তার কাজ, নাকি এদের অন্য কোনো সমস্যা রয়েছে? এ ব্যাপারে রঘুনন্দন এখনো স্পষ্ট করে কিছু বলেননি। শ্যামনন্দন মিশ্রের অসুখ আর দৈনন্দিন কাজকর্মের আলোচনাতেই তো সময় কেটে গেল। ভালো থাকলে প্রফেসর মিশ্রই হয়তো সব কথা খুলে বলতেন, কিন্তু তিনি তো এখন নার্সিংহোমে। ছোটখাটো অসুখ নয়, একেবারে সেরিব্রাল স্ট্রোক। শরীরের ডান দিকটা পড়ে গেছে। জ্ঞান অবশ্য ফিরেছে, তবে কথাই তো ঠিক মতো বলতে পারছেন না। তাহলে হঠাৎ তিনি অসুস্থই বা হয়ে পড়লেন কেন? কোনো ব্যাপারে কি ভিতরে ভিতরে খুব উত্তেজিত হয়েছিলেন? সেই ব্যাপারটাই বা কি? মিউজিয়ামে আর বাড়িতে পরপর চোরের হামলা, না আর কিছু? আর একটা প্রশ্ন আমাকে একটু অস্বস্তিতে ফেলে দিয়েছে। প্রশ্নটা অবশ্য এখানকার কোনো ব্যাপার নিয়ে নয়। গত রবিবার অরুণ সান্যালদের বাড়িতে রঘুনন্দন যখন প্রথম আসে তখন তাকে দেখবা মাত্র ভাদুরী মশাই চমকে উঠেছিলেন। রঘুনন্দন চলে যাবার পরে তিনি এমনও বলেছিলেন যে তার ভূত দর্শনের অভিজ্ঞতা হলো। পরে যখন এই নিয়ে তাকে প্রশ্ন করা হয়, ভাদুরী মশাই তখন প্রফেসর শ্যামনন্দন মিশ্রর সঙ্গে তার প্রথম সাক্ষাৎকারের কথা শোনান। বলেন যে তিনি চমকে উঠেছিলেন তখনও। তার কারণ আর কিছু নয়, দেউলপুর থেকে বোম্বাই আসার পথে যিনি জাহাজে উঠতে গিয়ে জলে পড়ে গিয়েছিলেন সেই সায়েন্টিস্ট ভদ্রলোকের সঙ্গে প্রফেসর শ্যামনন্দন মিশ্রের চেহারার অদ্ভুত সাদৃশ্য। শ্যামনন্দন মিশ্রের কাছেই ভাদুরী মশাই জানতে পারেন যে হরিনন্দন অর্থাৎ সেই সায়েন্টিস্ট ভদ্রলোক তাঁরই ছেলে। সমুদ্রে পড়ে যাওয়ার কিছুদিন বাদেই নাকি এক রোড অ্যাক্সিডেন্টে হরিনন্দনের মৃত্যু ঘটে। আমার পক্ষে হরিনন্দনকে দেখার কোনো প্রশ্নই ওঠে না, আর শ্যামনন্দন মিশ্রকে অন্তত এখনও আমি দেখিনি। কিন্তু রঘুনন্দনকে দেখেই বা ভাদুরী মশাই চমকে উঠেছিলেন কেন? শ্যামনন্দনের সে পৌত্র, তার মানে সে হরিনন্দনের ছেলে। তার চেহারার সঙ্গেও কি তাহলে শ্যামনন্দন আর হরিনন্দনের চেহারার এমন মিল রয়েছে যা দেখে চমকে উঠতে হয়? ভাদুরী মশাইকে জিজ্ঞেস করতে হবে। আজ 6 এপ্রিল, শনিবার। 7-5 ভাবতে ভাবতে কখন যে কাল ঘুমিয়ে পড়েছিলুম জানি না। কাছেই কোথাও একটা ঘণ্টা বাজার শব্দে ঘুম ভেঙে গেল। বালিশের পাশে রাখা হাতঘড়িটা তুলে দেখলুম 6টা বাজে। পাশে তাকিয়ে সদানন্দবাবুকে দেখা গেল না, সম্ভবত মর্নিং ওয়াকে বেরিয়েছেন। যেখানেই যান ভদ্রলোকের এই প্রাত্যহিক কাজটায় কখনো ছেদ পড়তে দেখিনি।
পাশ ফিরে ফের চোখ বুঝবার উপক্রম করছি, এমন সময় ট্রে নিয়ে একজন কাজের লোক এসে ঘরে ঢুকল। চা এনেছি সাব। তাড়াতাড়ি অ্যাটাচড বাথরুমটায় ঢুকে চোখে মুখে জল ছিটিয়ে এসে ট্রে থেকে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে বললুম, কাছেই কোথাও মর্নিং স্কুল আছে নাকি? না সাব। তাহলে ঘন্টা বাজছিল কোথায়? ওটা এই বাড়িতেই বাজছিল সাব। কেন? বুড়াবাবুর হুকুম। রোজ সকাল 6টায় কিচেন থেকে ঘন্টা বাজিয়ে জানিয়ে দেওয়া হয় বেডটি আসছে, তারপরে আর কারোর ঘুমিয়ে থাকা চলবে না। রঘুনন্দনবাবু ঘুম থেকে উঠেছেন? বেয়ারাটি চতুর হেসে বলল, না সাব, বুড়াবাবু তো বাড়িতে নেই। ছোটাবাবু তাই দেরি করে ঘুম থেকে উঠবেন। ওকে 7টার সময় চা দেব। আমার সঙ্গে যে আর 2জন সাব এসেছেন তারা কোথায়? তারা তো 5টায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলেন। একটু আগে ফিরে এসে একতলায় বসে গল্প করছেন। ওদের বেডটি সেখানেই দিয়ে এসেছি। আমার চা খাওয়া হয়ে গিয়েছিল। ট্রের উপরে পেয়ালা পিরিচ তুলে নিয়ে বেয়ালাটি ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে বলে গেল যে 8:30টায় আবার ঘন্টা বাজবে, ব্রেকফাস্টের ঘন্টা। দাড়ি কামিয়ে স্নান সেরে জামা কাপড় পাল্টে নিচে নামতে নামতে ঠিক 7টা। দেখি লনের ধারে লোহার একটা গার্ডেন বেঞ্চিতে বসে ভাদুরী মশাই আর সদানন্দবাবু কথা বলছেন। জিজ্ঞেস করলুম, আপনাদের জগিং আর মর্নিং ওয়াক সারা? ওসব আমরা 6টার মধ্যেই চুকিয়ে ফেলেছি, এমনকি স্নানের পর্ব শেষ। সদানন্দবাবু আর আপনাকে বিরক্ত করেননি, আমার বাথরুমেই স্নান সেরে নিয়েছেন। তারপর এই ধরুন মিনিট 15 আগে আমরা নিচে নেমেছি। দিব্যি বাড়ি, কি বলেন? বললুম, জগিং কোথায় করলেন? সামনের রাস্তায়? আরে না মশাই, গঙ্গার ধারে। চমৎকার জায়গা, পালাটা বেশ শক্ত করে বাঁধানো, লোকজনও কম, তার উপরে আবার ফুরফুরে বাতাস দিচ্ছে, কোনো তুলনাই হয় না। কাল থেকে আপনিও আমাদের সঙ্গে চলুন মশাই। মর্নিং ওয়াক জিনিসটা তো খারাপ নয়, একবার না হয় ট্রাই করেই দেখুন। বললুম, আরে দূর, অত ভোরে তো আমার ঘুমই ভাঙে না। সে আমি ঠেলে ঠুলে আপনাকে তুলে দেবোক্ষণ। আমাদের মতো অতটা ডিস্ট্যান্স অবশ্যই এখনই আপনি কভার করতে পারবেন না, তা নাই পারুন, ওটা আস্তে আস্তে বাড়িয়ে নিলেই হবে। আসল কথা হলো গঙ্গার হাওয়া। ভোরবেলা সেই হাওয়াটা গায়ে লাগিয়ে 2-4টে পাক অন্তত দিন, দেখবেন তাতে দিব্যি উগার পাচ্ছেন। গঙ্গা এখান থেকে কাছে? এই বাড়ির ঠিক পেছনে। রাস্তায় বেরিয়ে বাঁয়ে ঘুরে 2 পা হাঁটলেই গঙ্গা। বাই দ্য ওয়ে, আমি এই বাড়ির যে ঘরটায় আছি তার জানলা থেকেই পতিত ধারিণীকে দেখতে পাওয়া যায়। শুনলাম ওটাই নাকি প্রফেসর মিশ্রের ঘর, কিন্তু তিনি তো নার্সিংহোমে। আপাতত তাই আমার জন্যই ওটা বরাদ্দ হয়েছে, বললেন ভাদুরী মশাই। একটুক্ষণের জন্য চুপ করে রইলেন ভাদুরী মশাই। তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভাগ্যিস বরাদ্দ হয়েছিল, নইলে তো জিনিসটা পেতুমই না। জিনিসটা যে কি তা আর জানা হলো না, কেননা ঠিক তখনই চোখে পড়ল যে সিঁড়ি দিয়ে একতলায় নেমে রঘুনন্দন লনের দিকে এগিয়ে আসছে। আমাদের কাছে এসে দাঁড়াতে সদানন্দবাবু বললেন, কি এতক্ষণে ঘুম ভাঙলো? আর বলবেন না, রঘুনন্দন লজ্জিত হেসে বলল, আমার দাদুর সঙ্গে তো আপনার আলাপ পরিচয় নেই, থাকলে বুঝতেন। হি ইজ আ ডিক্টেটর, বেনিভোলেন্ট নো ডাউট, বাট আ ডিরেক্টর অল দ্য সেম। এ বাড়ির কুকুর বেড়াল অবধি তার হুকুম মেনে চলে। না না, বাড়িয়ে বলছি না। দাদুর একটা বক্সার কুকুর ছিল, বছর 2 আগে মারা গেছে। তো দুষ্টুমি করার জন্য দাদু তাকে একবার ছোট্ট করে একটা ধমক দিয়েছিলেন। বাস, তারপর সে বেচারা হপ্তাখানেক আর মাথায় তোলেনি, সামনে 2 থাবার মধ্যে মাথা গুঁজে পড়ে থাকত। ভাদুরী মশাই বললেন, কিন্তু তিনি তো এখন বাড়িতে নেই। এই নেই বলেই হঠাৎ পেয়ে যাওয়া স্বাধীনতাকে একটু এনজয় করে নিচ্ছি, নইলে কি আর সকাল 7টা পর্যন্ত শুয়ে থাকতে পারতুম। এনজয় কথাটা ভালো লাগলো না। বললুম, অন্যদিন 6টার মধ্যে উঠে পড়েন? উঠতেই হয়, দাদুর স্ট্যান্ডিং অর্ডার। শীতকালই হোক আর গ্রীষ্মকালই হোক, সকাল 6টায় সবাইকে বেডটি খেয়ে নিতে হবে। তার মধ্যে যদি ঘুম না ভাঙে তো ওটা আর পাওয়া যাবে না।
কিন্তু আমি তো প্রফেসর মিশ্রকে দেখেছি, কই, আমার তো তাকে এত কড়া ধাতের মানুষ বলে মনে হয়নি, বললেন ভাদুরী মশাই। ওটাই তো মজা, রঘুনন্দন বলল। তাছাড়া ভাবুন, আপনি তাকে 5 বছর আগে দেখেছিলেন, তাও যতক্ষণ আপনি মিউজিয়ামে তার সঙ্গে ছিলেন ততক্ষণই দেখেছিলেন। মানুষকে তাতে কতটুকুই বা বোঝা যায়, বিশেষ করে তার মতন মানুষকে। ভিতরে ভিতরে যতই কড়া ধাতের লোক হন, বাইরে থেকে তা তো টের পাওয়া যেত না। কাজে কর্মে যেমন ধীর স্থির, কথাবার্তাতেও তেমন শান্ত। শুনেছি আমার বাবা যে মারা গেছেন, এই খবর পেয়েও তিনি ভেঙে পড়েননি, অথচ আমার বাবা তার একমাত্র সন্তান। একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ পেয়েও তিনি ভেঙে পড়েননি, এটা আপনি কার কাছে শুনেছিলেন? বাবার পিসিমার কাছে। খুব কম বয়সে তিনি বিধবা হন, ছেলেপুলে হয়নি। শ্বশুরবাড়িতে তাঁর উপরে খুব অত্যাচার চলছে শুনে দাদু তাকে নিজের কাছে আনিয়ে রাখেন। তখন থেকে দাদু সংসারেই ছিলেন। ঠাকুমা তার বেশ কয়েক বছর আগে মারা গিয়েছিলেন বলে তিনি সব দেখাশোনা করতেন। বছর 5 আগে তিনি মারা গেছেন। এখন তাহলে সংসারের ভার কার উপর? আমার স্ত্রীর উপরে। দিন কয়েকের জন্য লখনৌ গিয়েছিলেন, তবে পরশুই ফোন করে দাদুর অসুখের খবর তাকে দিয়েছি। আজ বিকেলে ফিরে আসছে। এটা বোধহয় কালই আপনাদের বলেছিলুম। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, আপনার বাবা যখন মারা যান তখন আপনি কোথায় ছিলেন? দার্জিলিংয়ে। বাবা মারা যাবার মাস কয়েক আগেই ওখানকার একটা রেসিডেন্সিয়াল স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল। পুরো 10 বছর ছিলুম ওখানে। উইন্টার ভ্যাকেশনটা দাদুর কাছে এসে কাটাতুম, তারপরে আবার দার্জিলিং ফিরে যেতে হতো। কথা শেষ করেই রঘুনন্দন হাসল, তারপরে বলল, আচ্ছা, এই যে আমি আপনাদের সঙ্গে বাংলায় কথা বলছি, এতে কোনো ভুল টুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একদম না, আমি বলল। কোনো খুঁত নেই। আপনার কথা শুনে কেউ বুঝতেই পারবে না যে আপনি বাঙালি নন। সদানন্দবাবু বললেন, এই শিখলেন কোথায় মশাই? দার্জিলিংয়ে। সেখানে আমাদের স্কুলে তো কলকাতা ছিল কিছু কম ছিল না। তাদের সঙ্গে সব সময় বাংলায় কথা বলতো। গোড়ায় গোড়ায় ভুলভাল বলতুম, তাই নিয়ে তারা আমাকে ঠাট্টাও করতো খুব। পরের দিকে আর অসুবিধা হতো না। হ্যাঁ, কিন্তু লোকে যেমন ভাষা শেখে, তেমনই আবার চর্চার অভাবে ভুলেও তো যায়। আপনি দেখছি কিছুই ভোলেননি, এটা কি করে হলো? বাহ, এখানেও আমার বিস্তর বাঙালি বন্ধু রয়েছেন যে। মির্জাপুরে অবশ্য বাঙালি খুব বেশি নেই, কিন্তু এলাহাবাদে প্রচুর বাঙালি। তাদের অনেককেই আমি চিনি। তাছাড়া এলাহাবাদে যে কলেজে আমি পড়াই, সেখানেও আমার 2-4 জন বাঙালি কলিগ রয়েছেন। তাদের সঙ্গে যখনই কোনো ব্যাপারে কথা বলবার দরকার হয় বাংলায় বলি। চর্চার কথা বলছিলেন না, ওটা বন্ধ হয়ে যায়নি, এখনও আছে। ভাদুরী মশাই হেসে বললেন, তাহলে সত্যি কথাটাই বলা যাক। কলকাতায় আপনি যেদিন আমার সঙ্গে দেখা করেছিলেন, আপনার বাংলা শুনে সেদিন আমরা সবাই বেশ অবাকই হয়ে গিয়েছিলাম। এই নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়েছিল। আমাকে বললেই তো পারতেন। আর সংকোচ হয়েছিল। যাই হোক, কী করে এত স্বচ্ছন্দে বাংলা বলেন সে তো আপনি নিজেই জানিয়ে দিলেন। হ্যাঁ, সবটা জানাইনি। আমার বাংলা জানার আরও একটা কারণ আছে। আমার মা ছিলেন বাঙালি। মেবি ইটস ইন মাই ব্লাড। তাই? হ্যাঁ, অবশ্য মাকে আমার খুব একটা মনে পড়ে না। আমার ছেলেবেলাতেই তিনি মারা যান। আমার বয়স আর কত হবে, এই ধরুন বছর 3। ওই বয়সের কিছু না কিছু স্মৃতি তো থেকেই যায়, তাও নেই? আছে, খুবই ভাষা ভাষা। কিছু কথা, 2-1টি ছবি, এই আর কি। সেও খুব ঝাপসা। যেমন ধরুন, মা একদিন আমাকে 2টো প্যাঁড়া দিয়ে বলেছিলেন, এটা তুই খা, আর একটা আমাদের মালির ছেলেকে দিয়ায়। আমি দিইনি। তাতে মা খুব একদম রেগে গিয়ে বকেছিলেন, তুই দেখছি তোর বাবার মতোই হয়েছিস। সেও কাউকে কিছু দিতে চায় না। মা খুব রেগে গিয়েছিলেন। এই রকমের আর কোনো কথা কি ছবি মনে পড়ে? পরে আমাদের বাড়িতে একদিন একজন সাপুড়ে সাপের খেলা দেখাতে এসেছিল।
সে তার ঝাঁপে খুলতেই দুটো সাপ ফোঁস করে ওঠে। তাতে আমি ভয় পেয়ে মাকে আঁকড়ে ধরতে তিনি হেসে বলেছিলেন, হ্যাঁ, তোর এত ভয় কেন রে? আরেক দিনের কথা বলছি, এটা বোধহয় আমাদের সেই বাড়ির কথা নয়, অন্য কোনো বাড়ির কথা। যে বাড়ির কথা সেখানে একটা পুকুর ছিল। মা সেই পুকুরে নেমে সাঁতার কাটছিলেন। সাঁতার কেটে স্নান করে পাড়ে উঠে আমাকে বলেছিলেন, তোর বাবা দারুণ সাঁতার কাটে, আর একটু বড় হ, তারপর তোকেও সাঁতার শেখাবো। কিন্তু আমার আর সাঁতার শেখা হয়নি। সেই বছরই হঠাৎ অসুখে আমার মা মারা যান। রঘুনন্দনকে আরও দুটো একটা প্রশ্ন করার ইচ্ছে ছিল, কিন্তু তার আর সময় হলো না। হঠাৎ আবার সেই ভোরবেলাকার মতোই ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল। রঘুনন্দন বলল, হ্যাঁ, ব্রেকফাস্টের ঘণ্টা, চলুন খেয়ে নেওয়া যাক। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম কাঁটায় কাঁটায় 8:30 বাজে।